প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ, দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা মূলত আলোচনা করব কোন পথে আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। 5 আগস্টের পরে যে বাংলাদেশ নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। বর্তমান যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেল সেটার আলোকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও লেখক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন জাহিদুর রহমান, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত। অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, শুরুতে যেটা বলবো যে আমরা এই টক শোতে যেটা করি সেটা হলো একদম সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। তা আপনারা জানেন যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে, উগ্র মানে চরমপন্থীরা সেখানে এসে আমাদের হাইকমিশনারকে হুমকি দিয়েছে। আমাদের বাংলাদেশ সেটা রিয়্যাক্টও করেছে। তারা বলেছে যে এরকম একটা জায়গায় চরমপন্থীরা ওই এলাকার মধ্যে কীভাবে আসতে পারলো, এরকম প্রশ্নও তুলেছে। এবং দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে সেটাও বাংলাদেশ, এই অন্তর্বর্তী সরকার সেটা গ্রহণ করেনি। তো ভারত একের পর এক এরকম ঘটনা অনেক ঘটাচ্ছে, কিভাবে দেখছেন? আপনি যে প্রশ্নটা করেছেন আসলে খুব সুন্দর প্রশ্ন। প্রথমে আপনি প্রশ্ন করার আগে একটু কথা বলে নিয়েছেন যে সেই সমস্ত যে হতাশার দিকে আপনি যে কথা বলছেন যে 5ই আগস্টের পরে। আমি কিন্তু হতাশ না কেন? পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে, ইউরোপিয়ান দেশগুলোতে যখন গণতন্ত্র আসছে তখন কিন্তু বিভিন্ন এই প্রক্রিয়া আসছে, এটা চড়াই উচ্চাই পেরিয়ে পরে গণতন্ত্র আসছে। সুতরাং এটার সাথে অবশ্য একটা তাত্ত্বিক বিশ্লেষণে যাব না, একটা পুঁজিবাদী পদ্ধতির একটা সম্পর্ক আছে গণতন্ত্রের। তা সেই দিকে ওই সিস্টেমটা আমার এখানে গড়ে ওঠে নাই। আমরা আলোচনার যদি সুযোগ পাই একটু আলোচনা করব। তো যেটা হয়েছে 5ই আগস্টের পরে যেই ঘটনাটা ঘটছে, যেভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল সেভাবে পরিবর্তনটা হয়নি কিন্তু। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া সাধারণত পিসফুল ট্রান্সফার অফ পলিটিক্যাল পাওয়ারটা হয়, তাহলে এইগুলো হয় না। একটা সিস্টেম যদি দাঁড় করাতে পারে, তা সেটা আমরা আশার মধ্যে ছিলাম। একটু পিছনে যেতে হয়, 91 সালের পর দিয়ে আমরা একটা পদ্ধতির মধ্যে ছিলাম যে একটা গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু সবচেয়ে হতাশার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম যে 14 সালে নির্বাচনটার পরে 18 সালে এবং 24 সালে নির্বাচন যেটা হলো না। আর মাঝখানে যেভাবে আওয়ামী লীগ জাস্ট ওই 10-12টা বছর দেশ শাসন করেছে, সেইখানে কিন্তু হতাশাটা সৃষ্টি হয়েছে। এবং হতাশাটা সৃষ্টি হওয়ার পিছনে কিন্তু আমি বলবো ভারতেরও কিছু ভূমিকা আছে। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালিত করেছে, তার যে বৈদেশিক অভিভাবক হিসাবে ভারত ভূমিকাটা পালন করেছে। এবং এটি এদেশের মানুষ মনে করে বেশি, যেমন ভারতের জন্যই আওয়ামী লীগ জাস্ট আমাদের উপর অত্যাচার, অনাচার, অবিচার, গুম খুম করতেছে। এবং আমরা দেখেছি ভারতও স্বীকার করেছে, আমাদের দেশের রাজনীতিবিদরা স্বীকার করেছে যে এত সুসম্পর্ক আমাদের দু দেশের সাথে, অর্থাৎ একদম আপনার সুসম্পর্কের শিওরে গিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই ক্ষেত্রে হয়তোবা পরিবর্তনের পরে ভারতের সাথে অগাস্টের পরিবর্তন পরে বাংলাদেশের আগের সম্পর্কটা না থাকা বিধায় কিন্তু আমরা দেখব ধীরে ধীরে একটার পর একটা ঘটনা প্রবাহকে কেন্দ্র করে এই সম্পর্কটা সৃষ্টি হয়েছে। এবং গত 2 দিন আগে যে ঘটনাটা দিল্লিতে ঘটছে, এটা হয়তো বা বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটতেছে তারই প্রেক্ষাপটে ওখানে ঘটছে। এবং ওখানে যদি আবার এই ধরনের কিছু ঘটতে থাকে তাহলে বাংলাদেশে আবার ঘটবে। ফলশ্রুতিতে ব্যাপারটা হবে সম্পর্কের অবনতি হবে, উন্নতি হবে না। আমার মনে হয় এটার একটা ইতি টানা উচিত। ইতি যদি টানতে পারি আমরা তাহলে ভালো হবে। কেন? জাস্ট একটি প্রতিবেশী রাষ্ট্র ভারত অনেক আমি আমার দৃষ্টিকোণ থেকে যে কাজগুলো করেছে সেটি আমি অন্ততপক্ষে গণতন্ত্রের জন্য করণীয় ছিল না। সেই কাজগুলি ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র যারা বলে, আমি জাস্ট আগে ভারতকে যতটুকু গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেছি, মোদি আসার পরে কিন্তু অতটুকু আমি আর
পয়েন্ট দিচ্ছি না, তারপরে বলবো ভারত একটা ভালো গণতান্ত্রিক রাষ্ট্র। তার উচিত ছিল গণতান্ত্রিক ব্যবস্থাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করা, তাহলে সুবিধা হতো। ওই প্রক্রিয়া না গিয়ে তিনি একটা এমন প্রক্রিয়া গিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের মুরব্বী হিসাবে এবং শোষণের একটা প্রক্রিয়া হিসাবে দাঁড়িয়েছিলেন, বিধায় কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। জি, ডাক্তার জাহিদুর রহমান, এই যে ভারতের আচরণগুলো কয়েকদিন ধরে খেয়াল করছেন, 5 আগস্টের পরেই বিভিন্ন রকমভাবে তাদের যে স্টেটমেন্টগুলো খেয়াল করলে দেখবেন যে সুযোগ পেলেই তারা বাংলাদেশকে কিছু নসিহত করার চেষ্টা করে এবং আমাদের সরকার সেটা প্রতিবাদও জানায় বা তাদের মতো ভাষায়, কূটনৈতিক ভাষায় কথাও বলে। কিন্তু সম্প্রতি যে দিল্লিতে হাইকমিশনের সামনে যে বিক্ষোভ হলো এবং আপনি দেখেছেন যে বলা হয়েছে যে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ আহমদুল্লাহকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে এবং চরমপন্থীরা মানে এই এলাকায় ঢুকতে পারে এবং সেটা আবার ডিফেন্ড করে সরকার, মানে ভারতীয় সরকার। এবং কথায় কথায় এখন পাইলেই দেখবেন যে স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্টের মধ্যে নির্বাচনকে, ইনক্লুসিভ নির্বাচনের প্রসঙ্গটা টেনে নিয়ে আসে, প্রসঙ্গ যেটাই হোক না কেন। কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। মানে আমরা আমাদের কথা বাদ দেই, আমরা ভারতীয়দের কথা দিয়ে শুরু করি। ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য এবং খুবই প্রমিনেন্ট নেতা শশী থারুর কিছুদিন আগেই 3 দিন হবে বা 3 দিন বা 4 দিন সর্বোচ্চ, তিনি তাদের পররাষ্ট্র বিষয়ক যে সংসদীয় কমিটি, ওটার চিফ, তার নেতৃত্বে বাংলাদেশে ভারতের চ্যালেঞ্জ নিয়ে একটা রিপোর্ট তিনি দিয়েছেন সরকারকে। আচ্ছা, আপনি যদি পড়ে দেখেন দেখবেন আমরা যা যা বলে গেছি এতদিন পর্যন্ত, ভারতের যে একটা রিয়াল স্ট্র্যাটেজিক ঝুঁকি তৈরি হয়েছে, হয়তো উনি একটু সফটার ভাষায় বলছেন, এতে ভারত কি কি ভুল করছে, কি কি দায় তার আছে। শশী থারুরের কমিটি, এটা কিন্তু পার্লামেন্টারি যে কমিটি, স্ট্যান্ডিং কমিটি ফর ফরেন অ্যাফেয়ার্স, তারা দিয়েছে। তারা বাংলাদেশে যে ধরনের আচরণ করছে তাতে চায়না পাকিস্তানের যে ফুটপ্রিন্ট এখানে বেড়ে যাচ্ছে, ভারতের এই ভুলগুলোর কথা তারাই বলছেন। এখন ওখান থেকে যদি আসি, আসলে এখানে প্রশ্নটা হচ্ছে কে ক্রিয়া করছে, কে প্রতিক্রিয়া করছে। প্রশ্নটা এরকম হয়, যেমন ধরুন ভারতীয়রা এখন বলতে পারে বাংলাদেশও তো কয়েকদিন আগে চিটাগংয়ে তাদের ডেপুটি হাই কমিশনারের বাড়ির ওখানে এক ধরনের ঝামেলা করার চেষ্টা হয়েছিল, ওটা খুব খারাপ কিছু হয়নি। তো তারা বলতে পারে আমরা এটার প্রতিক্রিয়া করেছি। অথবা এখানে কিন্তু তারা একজন হিন্দু নাগরিককে হত্যা করা হয়েছে, অত্যন্ত ব্রুটাল ঘটনা। এটাতে ভারত কি করলো না করলো সেটা আমার মাথা ব্যথা নেই। বাংলাদেশের অভ্যন্তরে এইরকম একটা ঘটনা পিটিয়ে এবং পুড়িয়ে একটা মানুষকে তার ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, এর মতো বিভৎস ঘটনা হতে পারে না, তারা আবার সেটাকেও ক্রিয়া হিসাবে নিতে পারেন। কিন্তু আসলে আদি ক্রিয়াটা বছরের পর বছর ভারত করেছে, এটা আমরা বহুবার কথা বলেছি। ইভেন ভারতের আমি বহু মানুষকেও এটা বলতে শুনেছি যে বাংলাদেশে যা ঘটেছে, বহু না অন্তত কিছু মানুষ আছেন যারা সেন্সিবল, বাংলাদেশে শেখ হাসিনা যতগুলো অপরাধ করেছেন, পাপ করেছেন, যখনই শেখ হাসিনার পাপ মানুষের সামনে গেছে, মানুষ অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মানুষ বাই ডিফল্ট তার সাথে ভারতকে রিলেট করেছে এবং যৌক্তিক কারণে, একেবারেই যৌক্তিক কারণে। আচ্ছা, মানলাম যে আপনি এতদিন পর্যন্ত ওটা করেছেন। আমি এই প্রসঙ্গে যোগ করতে চাই, অন্তত 2018-র কিছুদিন আগ থেকে 24 পর্যন্ত শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধুদের একজন তো চীনও ছিল, চায়নাও কিন্তু এরপরে সাপোর্ট করে গেছে। 18 সালের নির্বাচনে আমরা ভারতের আলাপ করি, প্রথম চায়না থেকে সোনার নৌকা নিয়ে বিশেষ দূত এসেছিল শেখ হাসিনাকে, তাকে অভিনন্দন জানানোর জন্য। জয় বাংলা বলে বক্তৃতা শেষ করতো চাইনিজ অ্যাম্বাসেডর বাংলাদেশের মাটিতে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর চায়না বাস্তবতা বুঝে খুব দ্রুত সে তার পলিসি শিফট করে, যারা গণঅভ্যুত্থানে শক্তি আছে তাদের সাথে সে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। ভারতের সমস্যাটা কোন জায়গায়? ভারতকে শেখ হাসিনা স্লেভের মতো সাহায্য করেছে। সো আমি প্রায় বলি যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের উপায় ছিল না, দিলেন। কারণ হলে আপনি ভবিষ্যতে এই অঞ্চলে, বাংলাদেশ শুধু না, এই অঞ্চলেই শেখ হাসিনার মতো কাউকে আর পাবেন না খুঁজে। লোকজন বলবে দেখো ও তার এলাইকে কি করে। কিন্তু সরকারের সাথে নানা পর্যায়ে সে সমস্যা তৈরি করার চেষ্টা করেছে, আমাদের এক্সপোর্ট নিয়ে, আমাদের বন্দরগুলোতে সমস্যা, আমাকে ভিসা না দেয়া, তার ক্ষতি করে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ। অ্যাবাভ অল, যেটা সবচেয়ে বেশি ইরিটেটিং, এটার অবশ্য পজিটিভ দিকও আছে, পজিটিভ দিকটা হচ্ছে পরে বলবো, শেখ হাসিনাকে কথা বলতে দেয়া। মানে আপনি ওখানে আছে এবং সকাল বিকাল হুমকি দিচ্ছেন বাংলাদেশকে উনি কি কি করে ফেলবেন। আমাদের সমন্বয়করা, উপদেষ্টারা, ডক্টর ইউনূস, জনাব তারেক রহমান, এই কয়েকজনকে তারা
ক্রমাগত, এবং বাংলাদেশে যে তার রায়কে কেন্দ্র করে যে কিছু গাড়ি পোড়ানো হয়েছে, একজন মানুষ মারা গেছে গাড়িতে পুড়ে, ড্রাইভার বা হেল্পার, এই প্রত্যেকটা কিছুর পেছনে তার দায় আছে। সুতরাং প্রকাশ্যে ভারতে বসে একজন এই কাজগুলো করছে, এবং আমরা নিশ্চিত থাকতে পারি ভারত সরকার চাইলে এইটুকু অন্তত বন্ধ করতে পারতেন। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু মোদির সাথে দেখা হওয়ার পর এইটুকুও ছাড় দিয়েছিলেন, ঠিক আছে সে থাকলো আপাতত, যদিও কনভিক্টেড আসামিকে আমরা চাইতে পারি, আমাদেরকে তাকে দিতে হবে, বাদ দিন, ও কথা বলে যাচ্ছে। সো ভারতের একটার পর একটা পদক্ষেপ এমন জায়গায় গেছে। সো আমি যেটা বলতে চাইছি, অ্যাকশনটা তার, আমাদের রিয়াকশন হচ্ছে। এখন আমি আবার পাল্টা বলি, রিয়াকশনের ক্ষেত্রেও না আমাদের একটু সতর্ক থাকা দরকার। আপনি ডেপুটি হাই কমিশনের বাড়ির ওদিকে যাওয়া উচিত হয় নাই। আপনি ঢাকায় হাই কমিশন ঘেরাও করতে যাবো, এগুলো চলে, কিন্তু আপনি হুমকির কথা বলছেন, এবং আপনি ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির কথা ভেঙে দেবেন, আপনি সেভেন সিস্টার্স আলাদা করে দেবেন ওদের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়ে, যদি আমাকে এটা না করো। মজার ব্যাপার, ভারত এগুলো করে। যে সংগঠনটা গেছে, এই সংগঠনটার নাম হচ্ছে অখণ্ড ভারত, মানে ওদের অখণ্ড ভারতের যে কনসেপ্ট, এটা তো আরএসএস এরই কনসেপ্ট। ওরা ওদের পার্লামেন্টে একটা মানচিত্র বসিয়েছে, যেটা নিয়ে আমরা প্রচুর শোরগোল করার চেষ্টা করেছি তখন। তো অখণ্ড ভারতের কথা বলা মানে হচ্ছে আমার টেরিটরি সে অস্বীকার করে। ভারত আমাদের এখানে ফেরির দিকে কেটে টুকরা আলাদা করে ফেলবে, মাথা কেটে পঞ্চগড় টঞ্চগড় নিয়ে যাবে, চিকেন স্ন্যাক চর, এগুলো বলছে। কিন্তু আমরা আমাদের জায়গায় মনে হয় এই সেন্সিবিলিটিটা রাখা দরকার, যে আমরা যখন সমালোচনাও করব কতটুকু পর্যন্ত যাব। এখন এটা বুঝতেই হবে, ভারত একটা বড় দেশ, শক্তিশালী দেশ, তার ইন্টারন্যাশনাল গুরুত্ব অনেক বেশি, বিরাট বাজার, তার সোশ্যাল, তার ক্যাপিটাল, মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল জায়গায় তার ক্যাপিটাল অনেক বেশি। টপ নিউজ মিডিয়াগুলোতে ভারতীয় বংশোদ্ভূত মানুষ প্রচুর, টেক কোম্পানিগুলোতে তাদের প্রচুর লোক কাজ করে, সোশ্যাল মিডিয়ার টেক কোম্পানিগুলোর কথা বলছি। সো ভারতের জন্য জিনিসগুলো অ্যাম্প্লিফাই করা সহজ হয়, সেজন্য সব কিছুর পরও, ভারতকে দায় দেওয়ার পরও বলছি আমাদের আর একটু দায়িত্বশীল হওয়া দরকার। আমরা বাংলাদেশের দিকে আর একটু নজর ফেরাই, যে আমরা ওসমান হাদির বেশ কয়েকদিন ধরে আমরা ওসমান হাদি হত্যাকাণ্ড যে ঘটলো, তিনি মানে গুলির শিকার হলেন, পরে সে আলটিমেটলি তিনি মারা গেলেন, শহীদ হলেন। তো এটাকে কেন্দ্র করে যে জানাজার দিন বা তার আগে যে এই যে প্রথম আলো, ডেইলি স্টারকে, মানে একটা বাংলাদেশের সবচেয়ে দুটি শক্তিশালী গণমাধ্যমে হামলা এবং আগুন দিয়া, বাংলাদেশের ইতিহাসে এর আগে এরকম হয়েছে বলে মনে হয় না। কিন্তু যে হাদি, তার যে কথাবার্তা, যে আদর্শ, এটা তার সাথে এটা যায় না। এরা কারা এটা করলো, মানে এখানে কি মনে হয় আপনার? হ্যাঁ, আমি এটা উত্তর দেওয়ার আগে আরেকটু জাস্ট আলাপ করব ভারতের ভূমিকা সম্পর্কে। এখানে জাহিদ সাহেব সুতোভাবে উঠাচ্ছেন, সুন্দর আলোচনা করেছেন। এখানে দুটো বিষয় ছিল, কিন্তু ভারতের যেই বিষয়টি আর চীনের বিষয়টি ভিন্ন ছিল। চীন কিন্তু অর্থনৈতিকভাবে তার রিলেশনশিপটা বেশি ডেভেলপ করেছে, পলিটিক্যালি এমন কিছু বিষয় হস্তক্ষেপ করেনি বাংলাদেশে, তার আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেনি, এবং সার্বভৌমত্বের প্রতি এমন কিছু করেনি যে জাস্ট আমাদের নিকট প্রতীয়মান হয়েছে যে আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত এসেছে। ভারতের অনেক কাজগুলো কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত এসেছে। এরকম সহজভাবে ধরেন, আমাদের যে আকাশ যে নিরাপত্তা, এখান কিন্তু ভারত তার রাডার সিস্টেম দিয়ে কী করতো, এটাকে নিয়ন্ত্রণ করা হতো। ইউনূস সাহেব আসার পরে হয়তো বা এটা পরিবর্তন করতেছে, এবং অর্থাৎ এটা কিন্তু সার্বভৌমত্বের প্রতীক। এই বিষয়গুলো, তারপরে আমাদের ভিতর দিয়ে তাদের যে রাস্তায় যাতায়াত, ট্রানজিটের যে টাকা পয়সা দেওয়া ছাড়া যে কাজগুলো করা, এটি কিন্তু জনমনে খুব বিক্ষোভের সৃষ্টি করেছে। চীন কিন্তু এটা করেনি। আর চীন কিন্তু আওয়ামী লীগকে রাখার জন্য আদা জল খেয়ে নামেনি, যে আওয়ামী লীগকে রাখতেই হবে, ক্ষমতায় থাকতে হবে, রাখেনি। কিন্তু তার ব্যাপার হচ্ছে অর্থনৈতিক বিজনেসটা সে করতে পারলে হয়, যে আসে তার সাথে। এই দিকটা কিন্তু জনগণ চীনের প্রতি ক্ষেপা ছিল না। জনগণ ক্ষেপা ছিল কি কার প্রতি? ভারতের প্রতি। ওই যে ইনক্লুসিভ ইলেকশন, যেটার কথা আজকে ভারত বলতেছে, এই পরিবর্তন হওয়ার, অগাস্ট মাসের 8 তারিখের পরিবর্তন হওয়ার সাথে সাথে তারা যে নির্বাচিত সরকারের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করবে, এবং একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা, এই ইনক্লুসিভ ইলেকশনটাই যে দেশের জনগণ চেয়েছিল, সেটা কিন্তু তারা করতে দেয়নি। 14 সালে করতে দেয়নি, সেটা ওই বিষয়ে অত গভীরে যাব না, এরশাদ সাহেবের বিষয় নিয়ে। 18 সালে তো দেয়নি, দিনের ভোটে রাতে করে ফেললো। আর 24 সালে তো দেখবো অন্য ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার চেয়েছিল তোমরা একটা ইনক্লুসিভ ইলেকশন করো, যেটি দেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল, সেটি কিন্তু
জোর করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে প্রায় একটা চ্যালেঞ্জ হিসাবে তারা ওই 24 সালে নির্বাচনটা করলো। তারই ফলে আমরা দেখব এই ঘটনাগুলি ঘটলো। এরই প্রেক্ষাপটে কিন্তু আমার দেশের জনগণ খেপেছে, এবং এই যে কথাটা আপনি প্রশ্ন করলেন প্রথম আলো, ডেইলি স্টারে এই ঘটনাগুলো কিন্তু এখানে আসা উচিত ছিল না। এটা কিন্তু করণীয় না কখনো। বাক ব্যক্তির স্বাধীনতা, সংবাদপত্রের যে স্বাধীনভাবে যদি মানে চলতে না দেওয়া, প্রকাশিত করতে না দেওয়া, এটি কিন্তু গণতান্ত্রিক দেশে চলে না। অর্থাৎ তারা যে গণতন্ত্রের কথা সবাই বলতেছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই দৃষ্টিতে দেখলে আমরা দেখব এটা কাজটি খুব অন্যায় হয়েছে। তবে কিছু কিছু সাংবাদিকরা সংবাদপত্রে কিছু ভুলও ছিল। অর্থাৎ এই যে 10-12টি বছর তাদের কিছু প্রশ্নবোধক যে কর্মকাণ্ড, এটা কিন্তু আহত করেছে অনেককে। তার জন্য কি এই আহতর জন্যই কিন্তু আগুন দিয়ে পোড়ানো উচিত হবে না। আমি কিন্তু এভাবে বলতেছি। অর্থাৎ আমি রিকোয়েস্ট করব ভবিষ্যতেও এই ধরনের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে সাংবাদিকদের বড় বড় সংবাদপত্রের ভূমিকা আছে, সেই ভূমিকাগুলি পালন করলে হয়তোবা এই পর্যায়ে যায় না। আর এটা এই পর্যায়ে এই জন্য গিয়েছে খুব সম্ভবত, আমি যদি গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রকে যদি ধারণ না করি, তাহলে কিন্তু এই ঘটনাগুলি ঘটে। এবং রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্রের কথা বলে, তাদের গণতন্ত্রকে ধারণ করতে হবে। ধারণ করলেই জাস্ট আমাদের এই ঘটনাগুলি ঘটবে না যে ঘটনা ঘটতেছে। তবে আমার মনে হয় বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দলগুলো কিন্তু এইটা সম্পর্কে সতর্ক মন্তব্য করেছে, এবং বিশেষ করে বলছে এই ঘটনাগুলি ঘটানো উচিত হয়নি। ডাক্তার জায়েদুর রহমান, এই যে ওসমান হাদিকে গুলি করা, তার শেষ মতো তাকে মৃত্যু মুখে যেতে হলো, মারা গেলেন, শহীদ হলেন, এবং এর প্রেক্ষাপটে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসি বিভিন্ন জায়গায় যে হামলা, এটাকে মানে কিভাবে দেখবেন? এটা কি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা কোনো গোষ্ঠীর একটা সুপরিকল্পিত ঘটনা? আসছে এই জায়গায়। তার আগে স্যারের একটা ব্যাপারে আমি একটু একটা পয়েন্ট অ্যাড করতে চাই। মানে চায়না বাংলাদেশের রাজনীতিতে মানে হস্তক্ষেপ করেনি, এটা প্রকাশ্যে আসলে খুব বেশি দেখা যায়নি। কিন্তু আমি মনে করি বিশেষ করে 2018 সালের নির্বাচনে এটা খুব কমন পারসেপশন, কোথাও পাবলিশড হয়েছে এরকম তথ্য জানা যাবে না, কিন্তু যে টাকা লেনদেন হয়েছে রাতের ভোটের টাকায়, চায়নার বড় ফান্ডিং ছিল। কারণ আছে হলো চায়না যেটা করে, এই ধরনের একটা সরকার থাকলে আপনি কতগুলো অপ্রয়োজনীয় প্রকল্প গছিয়ে দিতে পারেন। যে একটা কর্ণফুলী টানেল হয়েছে, আমরা তখন থেকে জানি এটা আদৌ কিছু হবে না। পদ্মা সেতুর যে টাকার কথা আমরা জানি, পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প হচ্ছে পদ্মা সেতু হয়ে যে রেলটা গেছে মোংলা পর্যন্ত, 40,000 কোটি টাকার বেশি। আওয়ামীপন্থী একজন অর্থনীতিবিদ একদম হিসেব করে দেখিয়েছেন যে এটাও একেবারে অপ্রয়োজনীয় প্রকল্প। তো চায়না এই কাজটা করে, এ ধরনের সরকার রাখে, কারণ ওই সরকার তো লুটপাট করতে হয়, সেরকম প্রজেক্ট দেয়। দিনের শেষে আমরা কিন্তু লোনের মধ্যে ঢুকে পড়লাম। এটা একই কাজ তারা টু সাম এক্সটেন্ট শ্রীলঙ্কায়ও করার চেষ্টা করেছে। যাই হোক, এবার আপনি যে হামলাগুলোর কথা বললেন, খুব স্পষ্ট প্যাটার্ন আছে। শুধু প্যাটার্ন না, এই ঘটনা ঘটানোর মতো প্রেক্ষাপট দীর্ঘদিন থেকে তৈরি করা হয়েছিল। নিশ্চয়ই আমাদের মনে আছে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রথম আলোর সামনে গরু জবাই করে জিয়াফত করো, ডেইলি স্টারের সামনে নামাজ আদায় করো, এসব জুম্মার নামাজ করো, ক্রমাগত ঘৃণা উৎপাদন করার চেষ্টা হয়েছে পত্রিকাগুলোর বিরুদ্ধে। আপনি তো আসলে যে কোনো একটা সিস্টেমের মধ্যে যখন থাকেন, তার ভুলভ্রান্তি আছে, মতাদর্শ আছে। পৃথিবীতে প্রত্যেকটা দেশের সবচেয়ে উন্নত স্বাধীন যে দেশগুলো, যেখানকার সংবাদপত্রকে আমরা অসাধারণভাবে রেসপেক্ট করি, তাদের গণতন্ত্রকে মনে করি এটাই আইডিয়াল, এটা ইউরোপে হোক আমেরিকাতে হোক, প্রত্যেকটা নিউজ পেপারের ইডিওলজিক্যাল স্ট্যান্স আছে। ডিফারেন্সটা হচ্ছে তারা নিউজের ক্ষেত্রে কি করবে। নিউজ, আপনি ফেক নিউজ দেবেন না, এটা হলো একটা জরুরি কথা। নিউজের ট্রিটমেন্টও কিন্তু মতাদর্শগত কারণে ভ্যারি করে। প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, এটা কি একটা বড় খবর না? কিন্তু আগে প্রকাশিত, মাঝখানে ছিল না, আবার প্রকাশিত হচ্ছে। আমার একটা পত্রিকা ভেতরের পাতায় খুব ছোট করে খবরটা দিয়েছে, কিন্তু এই যে এটা কিন্তু মতাদর্শিক ব্যাপার। তো আপনার নিউজের ট্রিটমেন্টও মতাদর্শের উপরে ডিপেন্ড করে, আর অপিনিয়ন তো করেই। অপিনিয়নের দায় ইনফ্যাক্ট পত্রিকা নেয়ও না। সেই কারণে প্রত্যেকটা পত্রিকার তার নিজস্ব পুল অফ অপিনিয়ন রাইটার্স আছে, তার মতো করে তারা লিখেন, তারা চেষ্টা করেন সব অ্যাকোমোডেট করতে, তারপরও আছে। ডিফারেন্সটা হচ্ছে যে মতাদর্শকে তো মতাদর্শ দিয়ে ফাইট করতে হবে। আপনি ওসমান হাদির কথা বলছেন, তার একটা ভিডিও পাওয়া যায় যে পরে 10টা প্রথম আলো বানান আপনি, আসলে পেরে ওঠে নাই তো।
উনি কিন্তু কাজটা শুরু করেছিলেন। আপনার ছায়ানট বা উদীচীর যে কালচারাল যে তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা তারা সোসাইটিতে স্প্রেড করতে চায়, তার পাল্টা কি হাদি মনে করেছেন ইনকিলাব কালচারাল সেন্টার দিয়ে তিনি সেটাকে করবেন। উনি খানিকটা মুসলিম ন্যাশনালিজমে বিশ্বাস করতেন, উনি তার মতো করে চেষ্টা করেছেন। সো এটাই হওয়া উচিত ছিল গণতান্ত্রিক জায়গার ফাইট। সমস্যা যেটা হয়েছে বাংলাদেশে আমরা প্রায় মানে এটা মিস করি। আমরা শেখ হাসিনার পতন চেয়েছি, কিন্তু আমরা অনেকেই আসলে চেয়েছি শেখ হাসিনাকে সরিয়ে তার মতো একটা ডিক্টেটর হয়ে উঠতে, তার মতবাদ তার মতাদর্শের জায়গায় আমারটা চাপিয়ে দিতে। আমরা লড়াইয়ের সময় মুখে গণতন্ত্রের কথা বলেছি, মানে বেশ খানিকটা আমার খুব প্রিয় একটা লেখার অংশ, সেটা হচ্ছে এডওয়ার্ড সাইদ তার ওরিয়েন্টালিজমে লিখছেন, এই যে কলোনাইজাররা আসলো, যারা স্বাধীনতার সংগ্রাম করছে সেই কলোনিগুলোর যেসব লোকজন, তারা আসতে দেশটা শান্তি মানে দেশের স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে চায় তা না। সে আসলে চায় ওই যে বাইরে থেকে এসে যে লোকটা ক্ষমতা দখল করে আছে তাকে সরিয়ে ওই জায়গাটায় বসতে চায়। ফলে প্রকৃত অর্থে কলোনিগুলো স্বাধীন হয়ে ওঠে না, কারণ ওই এখন হয়তো নেটিভ ওখানে বসছে কিন্তু তার চিন্তাটা হচ্ছে ওই রকম। ঠিক একইভাবে শেখ হাসিনাকে সরিয়ে আমি যা বলি তাই হতে হবে, এর বাইরে কিছু হলেই আমি যে কোনো রকম শক্তিশালী পদক্ষেপ নেব। সো প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট প্রত্যেকটার একটা কমন প্যাটার্ন আছে ভুলের পরও, সেটা হচ্ছে ওগুলো এক ধরনের লিবারেল ধরনের প্রতিষ্ঠান। এখন আমাদের এখানে কেউ কেউ আছে লিবারেলিজম পছন্দ করেন না, তিনি মনে করেন তিনি যা বলছেন তা করুন। আর কথা বলে ফেলা ভালো, কম্পিটিশনের যে কথা বলছি, কম্পিটিশন করতে কিন্তু যোগ্যতা লাগে। 10টা প্রথম আলো তৈরি করেন নাই কেন এতদিন? বা এই যে উন্মুক্ত সময় আছে এর মধ্যে কি কেউ আসলে দাঁড়াতে পেরেছে? কেউ কেউ খুব আশা করেছেন কোনো কোনো পত্রিকার প্রতি, সম্পাদকের প্রতি, তিনি কি সুবিচার করতে পেরেছেন? পারেননি। তো এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা যে ঠিক আছে আমি এটা গিয়ে এই কাজটা করে ফেলি। দিনের শেষে এগুলো করার মাধ্যমে ফ্যাসিবাদী যে তাদের চিন্তা সেটাই আসলে প্রকাশিত হয়েছে, এতে কোনো লাভের কিছু হয় না। গণতান্ত্রিক সমাজ এইভাবে গড়া যায় না। তারা মনে করেছেন এটার মাধ্যমে বার্তা দিতে পারবেন। আর আরেকটা কারণ এবার এটার সাথেও যুক্ত ছিল, যেহেতু সামান্য একটা নির্বাচন আছে দেশে, যদি ধরে কেওস বিভিন্ন জায়গায় যত বেশি করা যায় সেগুলো একত্র করে যদি নির্বাচনের ব্যাপারে সংশয় তৈরি করা যায়, প্লাস আরেকটা খুবই শর্ট টার্ম উদ্দেশ্য এর সাথে ছিল, জনাব তারেক রহমান দেশে আসছেন 25 তারিখ, এটা অলমোস্ট ফাইনাল, এটা ফাইনাল করেছে তার দল। সো তার আসার আগে যত কিছু কেওস তৈরি করা যায়, হাদির মৃত্যু তো আছেই, তার রিয়াকশনে যা যা ঘটেছে, যাতে তাকে কিছুটা হলেও ভয় পাওয়ানো যায় যে তিনি যেন দেশে না আসেন। তো তার যে রাজনৈতিক প্রতিপক্ষ বা দেশের গণতন্ত্রের যে শত্রুরা আছে তারা এগুলো ওই উদ্দেশ্য করে থাকতে পারে। স্যার, যে এই যেটা বলছিলাম, যে এই যে ধরেন হাদিকে গুলি করা বা তাকে মেরে ফেলা, প্রথম আলোতে হামলা বা ডেইলি স্টার হামলা বা ছায়ানটে হামলা, উদীচীতে হামলা, এইখানে কিন্তু দেশে তো একটা সরকার আসছে না। প্রথম আলোর মতো একটা পত্রিকা, ডেইলি স্টারের মতো একটা পত্রিকা, তারা, আমি তো শুনেছি ওদের সাংবাদিকদের সাথে আমার কথা হয়েছে, আপনি ফেসবুকেও দেখেছেন, যে তারা তো তাদের মতো করে সরকারের হেন পর্যায়ে নাই, তারা কথা বলে না যে তাদের কাছে খবর আছে আমাদের উপর হামলা হতে পারে, আপনারা আসেন। কিন্তু সরকার তো, বা সরকারের মেকানিজম তো সময় মতো হাজির হয় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা হতে পারলো। এই যে মানে এটাকে কি বলে, মবক্রেসি, মবতন্ত্র যে হয়ে যাচ্ছে একের পর আমরা দেখছি, তাহলে এই যে সরকারের এই দুর্বলতাকে কিভাবে দেখবেন? সরি, আপনার প্রশ্নের মধ্যে জাস্ট অনেক বিষয় এসে গেছে। জাস্ট আগে সংগত কথা বললেন, পরে মবক্রেসি। আসলে হয়েছে কি, আমাদের দেশের বুদ্ধিজীবীরা এবং রাজনীতিবিদরা বিভিন্নভাবে সমালোচনা করে বিভিন্ন বিষয়গুলোকে। এই মবক্রেসি যেটা বলে কি, এই মবদেরও কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। পৃথিবীর কোনো বিপ্লব, আমি কিন্তু এটাকে একটা পর্যায়ে সমর্থন করি, চরম পর্যায়ে সমর্থন। চরম পর্যায়ে মানে যখন নিয়মের বাইরে চলে যায় সেটা করে নেই। আপনি দেখবেন গ্লোরিয়াস রেভলিউশন এটা লাগেনি। রুশ বিপ্লব দেখবেন, আপনি ফরাসি বিপ্লব দেখবেন, আপনি চৈনিক যে বিপ্লবগুলো দেখবেন, সমস্ত জায়গায় কিন্তু এটা লাগে। আমার দেশেও দেখবেন মবরা কখনো যখন আপনি দেখবেন মব অফ দ্য স্ট্রিট যখন আন্দোলনের শরিক না হবে তখন পর্যন্ত কিন্তু আন্দোলন সাকসেসফুল হয় না। আপনার স্বাধীনতার পরে আমরা কি দেখেছি,
স্বাধীনতার পরে দেখেছি না এই মবরা কী ভূমিকাগুলি পালন করেছে, সময় লেগেছে। ইভেন যে কাদের সিদ্দিকী সাহেব মবক্রাসির বিপক্ষে অনেক জোরে জোরে কথা বলেন, তার সময় তিনি নিজে কি করেছেন তার লোকজনকে নিয়ে। আমি এই জন্য এটা বললাম, তার মানে কি এই যে যেমন আমি আসতেছি, কিন্তু আপনি হয়তো বা আমাকে মনে করতে পারেন আমি এটাকে সাপোর্ট করি। নো, হ্যাঁ আমি একটা স্টেজ পর্যন্ত সাপোর্ট করি। ওই স্বৈরাচাররা যখন জাস্ট বেশি অত্যাচার দেশের আপামর জনগণ যখন নামে তখন সেটা তো আলাদা কথা, কিন্তু এটা তো কোন নির্দিষ্ট মহল নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। আমি শেষ করে দিচ্ছি এটা, যার জন্য হয়েছে একটা স্টেজে ওই যে পলিটিক্যাল পার্টির কন্ট্রোলে যদি থাকে তাহলে ধীরে ধীরে প্রশমিত হয়। কিন্তু এই যেটা অভ্যুত্থান, আমি এটাকে বিপ্লব প্রথম থেকে বলি না, এই অভ্যুত্থানটা কিন্তু ও ধরনের শক্তিশালী রাজনৈতিক দলের অধীনেও হয়নি। এটি একটি বিশেষ করে ছাত্র জনতার মাধ্যমে যে অভ্যুত্থানটা হয়েছে, এটার নিয়ন্ত্রণটা কিন্তু প্রকৃতপক্ষে ছাত্ররা ধরে রাখতে পারে না, যার ফলে এই ঘটনাগুলো ঘটেছে। আর সংবাদপত্রে যে কথাগুলো এখানে আলোচনা করছে, পৃথিবীর প্রতিটি দেশে সংবাদপত্র একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করে। যিনি মালিক তিনি সবসময় তার স্বার্থটা দেখবেন, এবং তার স্বার্থ কি করে জনতার স্বার্থ না দেখে তার নিজের স্বার্থ দেখে বেশি পরিমাণ যখন স্বার্থ দেখতে চায়, তখনই কিন্তু সংঘাতটা সৃষ্টি হয় এবং জাস্ট জনতা ওই পেপারটার প্রতি, মালিকের প্রতি অসন্তুষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখব আমার এখানে যে ঘটনাগুলি ঘটছে, এই পর্যায়ে যেটা এসেছে, এই পর্যায়ে আসা উচিত হয় নাই। তার কারণ আমি যতটুকু বলি, প্রথম আলোকে নিয়ে যেটা বলি সেটা হচ্ছে, প্রথম আলোর সম্পাদক সাহেবকে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, তাকে আওয়ামী লীগ পছন্দ করে নাই, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে লেখে নাই। আবার বিএনপির সময় আমরা দেখেছি, বিএনপি তো একটা মডারেট পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগের তুলনায় এমনভাবে তারা দেখে নেয়, তারপরও তারা মৃদুভাবে একটু অসন্তুষ্ট অনেক সময় হয়েছে। কিন্তু ওই দিকে সংবাদপত্রগুলিকে তার স্বাধীনতা দেওয়া উচিত এবং ওইভাবেই তার স্বাধীনভাবে কাজ করে যেতে পারে, ওটা করা উচিত। তবে এই কাজগুলি করলে অগ্নিসংযোগের মাধ্যমে যদি এই সংবাদপত্রের উপর আঘাত আসে, তাহলে কিন্তু ওই সমাজে গণতান্ত্রিক পরিবেশ, তারপরে আপনার যে পলিটিক্যাল কালচারটা, গণতান্ত্রিক কালচারটা গড়ে ওঠে না। তো সেটা একটি প্রশ্ন, সেটা আপনি করেছেন। আমার মনে হয় বিভিন্ন দিকে ঘটনা প্রবাহ অগ্রসর হওয়ার জন্য এটা হয়েছে। জাহিদ সাহেব ভালোই বলছেন যে অন্য কী ঘটনার জন্য। আমার প্রশ্ন হচ্ছে আরেকটা প্রশ্ন কোনটা করে দেন না, এটাই আপাতত আপনার কাছে আবার আসবো। আমি জাহিদুর রহমানকে যেটা জানতে চাই, আপনি হয়তো জানেন যে আজকে বিএনপি বাংলাদেশের সংবাদপত্রের যে সম্পাদক, টেলিভিশনগুলোর যে বার্তা প্রধান বা সিনিয়র সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সেখানে প্রথম আলোর সম্পাদক ছিলেন, ডেইলি স্টার সম্পাদক ছিলেন। তো প্রথম আলোর সম্পাদক তার বক্তব্যে বলার সময় বলছিলেন যে অনেক আগে থেকে 5 আগস্টের পর থেকে নির্বাচনের, উনি সবসময় বলেছেন যে নির্বাচন হবে, নির্বাচন হওয়া দরকার। কিন্তু এই ঘটনার পরে হাদি হত্যাকাণ্ড এবং প্রথম আলো, ডেইলি স্টার হামলা, উদিসি বা সায়নটা হামলার পরে তার মনেও সংশয় জেগেছে যে আসলে কি হচ্ছে। মানে আমাদেরকে মানে এই সংশয়টা আসলে কিভাবে দেখেন? মানে মানুষের মনে কিন্তু অনেক আগে থেকেই সংশয় ছিল, কিন্তু আবার আমরা কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কিনা? আমি মনে করি না। সংশয় মানুষের মনে ছিল, বাড়ার সম্ভাবনা আছে। ইভেন ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হলেন, সেদিনও একবার সংশয় তৈরি হয়েছিল। আমার পরিচিত অনেককে আমাকে ফোন করেছেন হঠাৎ করে যে ইলেকশন কি হবে। সেই মুহূর্তটা হঠাৎ করেই একটা ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত নিয়ে বিএনপি নিউট্রাল করে দিতে পেরেছিল। জনাব তারেক রহমান সেদিনই ঘোষণা করলেন দেশে ফিরবেন। সো ওটা ওই মুহূর্তে নিউট্রালাইজড হয়ে গেল। তারপর যা ঘটলো, এটা নতুন করে সংশয় তৈরি করতে পারে, কিন্তু আমি আসলে সংশয় একেবারেই আছে বলে মনে করি না। আমি কয়েকটা ভবিষ্যৎবাণী করে রাখি, ভুল হলে ভালো হবে, আমি খুবই খুশি হব। আমি অন্যান্য জায়গায়ও বলেছি এই ধরনের ঘটনা আরও কিছু ঘটানোর চেষ্টা হবে। ইভেন টার্গেট কিলিং আরও কিছু হতে পারে। আমি মনে করি তারপরও দিনের শেষে। কেন মনে করেন এটা? কারণ ওইটাই যে বাংলাদেশে নির্বাচন না হয়ে বাংলাদেশ অস্থিতিশীল অবস্থায় থাকুক, এটাতে অনেকের ইনসেন্টিভ আছে। শেখ হাসিনার পতন মানে শুধু শেখ হাসিনার পতন না, পরাজয় না, এটা ভারতেরও পরাজয়।
তার পলিসির পরাজয়। সো বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে যেখানে সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে, এমন সরকার ভারতও পছন্দ করে না। কারণ কি? কারণ সেই সরকার চাইলেও শেখ হাসিনার মতো সব উজাড় করে দিয়ে দিতে পারবে না, সে স্লেভ হতে পারবে না, কারণ আপনার তো জনগণের সাথে থাকার দায় থাকবে। আপনি যদি গণতান্ত্রিক ব্যবস্থা রাখেন, ধরুন আমরা ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো, জনাব তারেক রহমান ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন তৈরি করতে হবে, এটা আমি মনে করি। আমাদের শত্রুতা রাখা যাবে না, বন্ধুত্ব, রাখি বন্ধন টন্ধন রক্তের এগুলো না, কাজের সম্পর্ক, গিভ অ্যান্ড টেক, ব্যবসা বাণিজ্য, পরস্পরের লাভ হয় এমন জিনিসে। কিন্তু উনি কোনোভাবেই শেখ হাসিনা যেভাবে দেশের স্বার্থ শেষ করে সব দিয়েছে, মানে শেখ হাসিনা হওয়ার মতো স্লেভ শেখ হাসিনার অর্ধেক না, 25%, 20%ও যদি উনি হতে যান, উনি আগামীবার নির্বাচনে জিতবেন না, শিওর থাকেন। ফলে উনি যদি মনে করেন বাংলাদেশ আগামীতে আবার নির্বাচিত হতে হবে, ওনাকে দিনের শেষে জনগণের পাশেও থাকতে হবে, যদি তার ইচ্ছে নাও করে। এটা তাত্ত্বিকভাবে বলছি কথাটা। তার মানেটা হচ্ছে এই, ভারত যদি আরেকটা স্লেভ চায় এখানে শেখ হাসিনার মতো, বাংলাদেশ গণতান্ত্রিক থাকলে চলবে না। এখানে একটা ডিসরাপশন হবে, মিলিটারি আসবে, ওটা আসবে, বা এই সরকার বা এইটা বাদ দিয়ে অন্য একটা সরকার লম্বা করবে, তখন আপনি এক দুজনের সাথে নেগোশিয়েট করবেন। তোমাকে আমি ক্ষমতায় রাখছি, শেখ হাসিনার সাথে যে ডিল ছিল তুমি আমাকে এটা দিয়ে দাও। সুতরাং এদের দিক থেকে চেষ্টা থাকবে, আওয়ামী লীগ তার পরাজয়ের প্রতিশোধ নিতে চাই, বা দেশ যদি কেওসের মধ্যে ঢুকে যায়, বিশ্বাস করুন তখন এই দেশের মানুষই, শেখ হাসিনার সময় অন্তত একটা অ্যাপারেন্ট স্টেবিলিটি ছিল, মানুষ কিন্তু বলতে শুরু করবে। ধরুন গৃহযুদ্ধ না বেঁধে যায়, কিন্তু গৃহযুদ্ধ যে দেশগুলোতে বেঁধে গেল, ধরুন সিরিয়াতে আরব স্প্রিং শুরু হলো 11 সালে, বাশার আল আসাদের পতন ঘটানো গেল না, সেই বাশার আল আসাদ 13 বছর পর দেশটা ছারখার হয়ে গেল। আপনি যদি তখন ওই ছারখার হওয়া অবস্থা জনগণকে জিজ্ঞেস করেন যে তোমার এখানে যে প্রতিবাদ শুরু হলো, ঠিক আছে বাশার আল আসাদ গায়ের জোরে ক্ষমতায় ছিল, এই এখন তুমি যেখানে আছো এটা ভালো না তার আগেরটা ভালো? আপনি লিবিয়ানদেরকে যদি জিজ্ঞেস করেন, তুমি আপরেজিং করে গাদ্দাফিকে ফেলে দিলা, তারপর এখন তুমি যেখানে আছো ওই দেশটা এখন কার শাসন আছে তাই ঠিক নেই, এখন ভালো না গাদ্দাফি আগে যায়, তখন লোকজন ওই জায়গায় যায়। সো বাংলাদেশ যদি খুব কেওসে ঢুকে যায়, আওয়ামী লীগ আবার রিলেভেন্ট হওয়া সহজ হবে। আর এই দেশের মধ্যে এবং দেশের বাইরে থাকা কিছু ব্যক্তি আছে, তারা এরকম একটা অ্যানার্কির সিচুয়েশনে খুবই এম্পাওয়ার্ড ফিল করে তাদের মধ্যে, এবং ফার রাইট আছে, তারা মনে করেন একটা কেওসের মধ্যে তারা একটা কিছু করতে পারবে, সুতরাং তারা চেষ্টা করবে কোনো না কোনো ফর্মে। কিন্তু আমি দিনের শেষে মনে করি এগুলো হলেও আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। ডক্টর ইউনূস যেভাবে বলছেন শ্রেষ্ঠতম নির্বাচন হবে, ইটস রং। আমাদের সহিংস নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা আছে, কিন্তু এটা এত খারাপ নির্বাচন হবে না যেটা গ্রহণযোগ্য হবে না। তো মোটামুটি একটা নির্বাচন দিয়ে করব, এবং আমাদের এক্সপেকটেশন এতটুকুই থাকা উচিত, মানে এর বেশি এক্সপেকটেশন এই ধরনের পরিস্থিতিতে আসলে করা ভুল। প্রত্যাশা ভালো থাকা ভালো, আমরা আপনাকে স্যার প্রত্যাশা আমরা সবসময় ভালোই করবো। স্যার যে প্রসঙ্গটা, তারেক রহমান দেশে ফিরছেন, 25 তারিখে ফিরবেন, প্রস্তুতি বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এই তারেক রহমানের একটা বিএনপির মতো বড় দলের একজন নেতা 17 বছর পর আসছে, কোন প্রেক্ষাপটে তিনি গিয়েছিলেন আমরা সবাই জানি। এই ফিরে আসা, এটা বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র বা রাজনৈতিক পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কি প্রভাব ফেলতে পারে? দেখ, আমি আরেকটু আপনার আবার পিছনে আমার একটু যেতে হচ্ছে, এই জন্য আপনার গত প্রশ্নটা যা হিসাবে যেটা দিয়েছে আমি একটু অন্যভাবে বলতে চাইছি। সেটা হচ্ছে নির্বাচন হবে কি হবে না, এবং পিপলস পারসেপশন যেটা, এটা কিন্তু এখন অনেকেই মনে করে নির্বাচন না হলে তার জন্য বিশেষ করে বেশি চেষ্টা করবে প্রতিবেশী রাষ্ট্র। কী জন্য চেষ্টা করবে আমি একটু এখানে বলতেছি। তারা এই 5ই আগস্টের পরে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র থেকে নির্বাচন হোক এটা তারা বলেছিল, এবং কি বললো যে বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক স্থাপন করবে। আমার দেশের সেনাবাহিনী প্রধানও কিন্তু নির্বাচনে একটা ডেট দিয়েছিলেন, অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 2 মাস পরে হয়েছে, কোনো অসুবিধা নেই, প্রায় একই সময়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কিন্তু ওই প্রতিবেশী রাষ্ট্রেই কিন্তু নির্বাচনটা নাও চেতে পারেন। এই জন্য ওই সময় প্রতিবেশী রাষ্ট্র চেয়েছিল তাড়াতাড়ি নির্বাচন হলে তারই একটা প্রিয় যে রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী লীগকে ইনক্লুসিভ ইলেকশনের মধ্যে ঢুকাতে পারবে, এবং হয়তোবা
ওয়াকারুজ্জামান সাহেবের সাথে সম্পর্ক স্থাপন করা, যে কোনোভাবেই হোক এটা পারবে কারণ ওই সময় সরকার ইউনূস সাহেব হয়তো বা একটু দুর্বল অবস্থায় থাকবে। সরি, এখন দেখতেছে যে কোনো প্রক্রিয়া এই নির্বাচনে অন্তত পক্ষে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারতেছে না। ফলশ্রুতিতে আওয়ামী লীগবিহীন নির্বাচনটা যদি হয়ে যায়, ইউনূস সাহেব যদি সাকসেসফুল হয়, এই প্রক্রিয়া চলতে থাকলে আওয়ামী লীগকে এখানে এই বাংলাদেশের রাজনীতিতে ইন করার জন্য তাদের সময় লাগতে পারে। ফলশ্রুতিতে হয়তো বা মনে করতে পারে যে আমরা একটু দেখি কিভাবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগে আনা যায়। একবার নির্বাচন হলে কিন্তু গভর্নমেন্টই লেজিটিমেট হয়ে যাবে, কারণ লেজিটিমেসি মিনস দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পিপল। এটা কীভাবে হয়? থ্রু প্রপার ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন। তো সেই ইলেকশনটা হলে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। ফলশ্রুতিতে হয়তো বা এমনকি আওয়ামী লীগের যে পরিমাণে অর্থ আছে তাদের হাতে, আরও অনেক কিছু ঘটনা ঘটাতে পারে, আমাদের আলোচনায় এসেছে। হয়তো বা আরও ব্যাপক আকারে ঘটনা ঘটাতে পারে এবং ইলেকশন না হওয়ার পরিকল্পনা করতে পারে। সেই ক্ষেত্রে আমি এখানে একটু বলতে চাচ্ছি যে একটি প্লাস পয়েন্ট আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট খুব সম্ভবত ইলেকশনটা চায়। আগে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র অন্যের আলয় দিয়ে বাংলাদেশকে দেখত, বর্তমানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজের আলয় দিয়ে বাংলাদেশকে দেখতে চাচ্ছে, তার ইদানিংকালে অ্যাক্টিভিটিস বোঝা যাচ্ছে। ফলশ্রুতিতে ওইখানে আমি আশাবাদী যে নির্বাচনটা খুব সম্ভবত হয়ে যাবে। তবে ইউনূস সাহেব যেমন বলে অত্যন্ত সুন্দর একটা ইলেকশন হবে, জনগণ খুশি হবে, ওই ধরনের নির্বাচন হতে পারবে না। কারণ এই প্রশাসনে যারা বসে নির্বাচন করবে তারা কারা? এই নির্বাচন তো অংশগ্রহণে এসপি সাহেবরা করবেন, ওসি সাহেবরা করবেন, ডিসি সাহেবরা করবেন। তাদের ভূমিকা কি হবে, কতটুকু তারা করতে পারবে? আর আমি বিশ্বাস করি আস্তে আস্তে আমার কার প্রতি বড় আস্থা আছে আমার সেনাবাহিনীর প্রতি। 2-1 10-15-20 জন অফিসার হয়তো বা আওয়ামী লীগের সাথে করাপশনে জড়িত ছিল, কিন্তু বড় একটা অংশ কিন্তু দেশপ্রেমিক। তারাই কিন্তু আগস্ট মাসে দেশটাকে রক্ষা করেছে। তাদের রোলটা কিন্তু ভালো হবে। পুলিশের রোলটা কি হয় সেটি কিন্তু প্রশ্নবোধক। তো ওই বিষয়ে আমি যাব না। আমি আশাবাদী অন্ততপক্ষে নির্বাচনটা হয়ে যাবে এবং নির্বাচনের পরে একটা সুন্দর প্রক্রিয়া আসবে। এখন তারেক রহমান সাহেব কাজ করে, তারেক রহমানের প্রশ্নটা করে আমি তারেক রহমান প্রশ্নটা দিয়ে বক্তব্য শেষ করব আপনার কাছে, যেহেতু আপনি অন্য প্রসঙ্গে বললেন। আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছ থেকে তারেক রহমান প্রসঙ্গে শুনে এসে আপনার কাছে দিয়ে এটা শেষ করবো। আমি ওই প্রশ্ন আপনাকেও করি যে বাংলাদেশে আপনি বলছেন যে তারেক রহমান ফিরছে, এমন সময় ঘোষণাটা খুব কার্যকর হয়েছে ওই সময়, যাতে মানুষ একটু নিউট্রালাইজ হয় এবং দীর্ঘদিন ধরে কথাবার্তা হচ্ছিল, শেষ পর্যন্ত আসছেন বাংলাদেশে। তো এই তারেক রহমানের ফিরে আসা কতটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে? আমি প্রায় বলি কথাটা, এদেশের সব মানুষকে বিএনপি করতে হবে না, বরং উচিত না। মানে কোনো দল এমন শক্তিশালী হওয়া উচিত না যে সে ভবিষ্যতে 2-3টা নির্বাচন, ফেয়ার নির্বাচনেও যদি নির্বাচিত হতে থাকে, এটা ভালো লক্ষণ না। প্রত্যেকটা দলকে আমরা এই যে নির্বাচনের ব্যবস্থা কেন রাজনৈতিক দলকে ঠিক রাখে, কারণ তার একটা আনসার্টেনিটি থাকে। ধরলাম এবার তারা ক্ষমতায় আসলো, পরের বার তার আনসার্টেনিটি থাকা দরকার, আমি নির্বাচনে হেরে যেতে পারি। এই ভয়টা তাকে জনগণের পক্ষে থাকতে বাধ্য করে। ইলেকট্রাল প্রসেসটা এভাবেই কাজ করে। কথাটা কেন বললাম? সো পছন্দ করি বা না করি বিএনপিকে, আমরা বিএনপি এই মুহূর্তে দেশের জন্য খুব ক্রুশাল হয়ে গেছে। আওয়ামী লীগের অবর্তমানে একটা মাত্র পলিটিক্যাল ফোর্স আছে যে পুরো দেশের গ্রাসরুট পর্যন্ত তার শক্তিশালী অবস্থান আছে। বাংলাদেশে কিন্তু একটা শক্তিশালী সরকার লাগবে। সো বিএনপি যখন সরকার গঠন করতে যদি পারে, তাহলে দল হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল এবং তার প্রধান হিসাবে জনাব তারেক রহমান। আমি একটু বলি, কিছুদিন আগে যখন তিনি এই আলাপটা ছড়িয়ে পড়লো যে তিনি তার সিকিউরিটির টেনশনে আসছেন না, কেউ কেউ বলার চেষ্টা করছেন ঝুঁকি নিয়ে রাজনীতি করতে হবে, তিনি যদি মারাও যান তিনি দলের বিরাট একটা অ্যাসেট হয়ে যাবেন, অন্যরা করবে, উনি যদি না থাকেন দলটা ডিসইন্টিগ্রেটেড হয়ে যাবে এবং তখন দেখবেন বাংলাদেশ খেওসের মধ্যে ঢুকে যাবে, অ্যানার্কির মধ্যে ঢুকে যাবে। বাংলাদেশকে এই মুহূর্তে স্টেবিলিটি দেওয়ার ক্ষমতা বিএনপিরই একমাত্র আছে
এখন সেটারই প্রধান হিসাবে জনাব তারেক রহমান। সুতরাং আমরা কেউ পছন্দ করি না করি, আমি মনে করি বাংলাদেশে আরও রাজনৈতিক দল শক্তিশালী হয়ে উঠুক যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। আমার ব্যক্তিগত একটা জায়গায় আবার এই দলটা এবং তার প্রতি যেটা আমার মনে হয় যে আরেকটু আমার মতো রাজনৈতিক অবস্থান যাদের আছে, আমি নিজকে একজন লিবারাল ডেমোক্র্যাট হিসেবে ভাবতে পছন্দ করি, আমি উদার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, আমি কোনো আইডেন্টিটি পলিটিক্সকে এন্ডোর্স করি না। সো দোষ গুণ সব মিলিয়ে এখন বিএনপি সেই শক্তিটা আছে এবং এই ধরনের শক্তি সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। অন্য রাজনীতি যখন আপনি আইডেন্টিটি পলিটিক্স করেন, সেটা ধর্মের নামে করেন আর জাতির নামে করেন আর রেসের নামে করেন, আপনি আসলে মানুষকে ডিভাইড করেন। সেই কারণে আমি মনে করি বাংলাদেশকে একত্র রাখার জন্য, বাংলাদেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে আমাদের একমাত্র বিকল্প বিএনপি এবং তার প্রধান হিসেবে জনাব তারেক রহমান। এই কারণেই খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলি, শুরুতে যেটা বলেছিলাম, একমাত্র বিকল্প হওয়া কিন্তু ভালো না। আমি এটা ফর দ্য টাইম বিং বলছি। আমি কায় মনোবককে চাই বাংলাদেশে আরেকটা মধ্যপন্থী দল। এনসিপি যখন তৈরি হয়েছিল আমি খুবই ভেতর থেকে চেয়েছি দলটা শক্তিশালী হয়ে উঠুক, বিএনপিকে আরেকটা মধ্যপন্থী দল চ্যালেঞ্জ করুক। এই মুহূর্তে বিপদ হচ্ছে বিএনপির উল্টো পাশে রাইট অ্যান্ড ফার রাইটরা জোট তৈরি করছে। এটা ভালো লক্ষণ না দেশের জন্য। আমি একই প্রশ্ন যে তারেক রহমানের ফেরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং তার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমি বলবো দেশের জন্য গুরুত্বপূর্ণ, দলের জন্য। তার কারণ আমার ব্যক্তিগতভাবে আমার দেখা তারেক রহমান সাহেব, আমি যেভাবে তাকে দেখেছি প্রায় 35 বছর আগে, সেই তারেক রহমান তার আজকে তারেক রহমান আকাশ পাতাল পার্থক্য। এবং আমি এই বিষয়টি এই জন্য করব, তারেক রহমান সাহেবকে আপনি যদি দেখেন আওয়ামী লীগের শাসনামলে, বিশেষ করে যে সময় বিএনপি এমনই একটি অবস্থায় পতিত হলো, খুব খারাপ অবস্থায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু বিএনপির অবস্থাটা এইরকম হয়েছিল। তো ফলশ্রুতিতে অনেকেরই সন্দেহ ছিল যে বিএনপি হয়তোবা ধরে রাখতে পারবে না তারেক রহমান সাহেব। সেই বিএনপিটাকে কিন্তু ধরে রেখেছেন। বিএনপিটা কিন্তু কোনো ভাঙ্গন হয়নি। বরঞ্চ আমি দেখব সবচেয়ে যে ক্রাইসিসটা তিনি শেষের দিকে 24-এর নির্বাচনের সময় যে ক্রাইসিসটা তিনি হ্যান্ডেল করলেন সুন্দরভাবে, সেটি হল ওই সময় কিন্তু বিএনপির অনেকেই, আমরা পত্রিকায় দেখেছি, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় শুনেছি, একটি অংশ চিন্তা ভাবনা করেছে বিএনপি কেন ইলেকশনে অংশগ্রহণ করে না। এমনকি বাতাসে যেটা বাংলাদেশের রাজনীতিতে ভাসে, সেটি কোনো অনেক সময় দেখা যায় সত্যি হয়ে যায়। বাতাসে কি ভেসেছিল যে 120টি আসনের মাধ্যমে বিএনপি নির্বাচনে যাবে। এবং আমি নিজেই শুনেছি এবং পরে পেপারে কিছু দেখেছি, নির্বাচন যখন হয়ে গেল, আওয়ামী লীগ যখন নির্বাচন করে ফেলল, অনেকেই হতাশাগ্রস্ত হয়েছিল বিএনপির, যে নির্বাচনে আমরা কেন গেলাম না। 120টি আসন নিয়ে তো অপোজিশনে বসতে পারতাম। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকাটি পালন করেছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। তারা কিন্তু নির্বাচনে, যদিও নির্বাচনে যেত, এমনকি 14 সালে নির্বাচনে যদি যেত, তাহলে কিন্তু এই ঘটনা, এই ফ্যাসিস্ট একটি সরকারকে এখান থেকে সরাতে পারত না। কারণ বিএনপি যাওয়া মানে বৈধতা পেয়ে যাওয়া। অনেকে বিশ্বাস করতে কি না, নির্বাচন তো ছোটোখাটো কারচুপি তো বাংলাদেশে হয়। কিন্তু বিএনপি না যাওয়ার ফলশ্রুতিতে সারা দুনিয়াকে দেখাতে পেরেছে এটি প্রকৃতপক্ষে কোনো নির্বাচন না। পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ 18 সালে যে রাতে নির্বাচনটি করলো, 24 সালে নির্বাচনের মাধ্যমে তো একদম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেল। সেই ক্ষেত্রে তারেক রহমানের রোলটা কি দেখি পজিটিভ রোল, একটি শক্তিশালী সুন্দর রোল পালন করেছে পার্টির জন্য, অ্যাট দ্য সেম টাইম দেশের জন্য। আজকে যে পরিবর্তন, যে ছাত্ররা বলতেছে, অনেকেই বলে যে আমরাই করেছি, না আপনারা করেননি। এটি কিন্তু দীর্ঘদিনের যে কর্মকাণ্ড, তারই ফসলটা কিন্তু বিএনপি হাতে নিতে পারেনি। ফসলটা নিয়েছে বিশেষ করে ছাত্ররা, কিন্তু আসল কাজটি করেছে কিন্তু বিএনপি। আমি জামাতকে কিন্তু বলবো, বিএনপি জামাত ঐক্যবদ্ধ ইসলামিক যে পার্টিগুলো ওই সময় এই কাজটা করেছে। ফলশ্রুতিতে এই পরিবর্তন এসেছে। আওয়ামী লীগকে যে সরানো কত দুর্বিষহ ছিল তার অন্যতম কারণ, যেটা আমরা এখানে আলোচনা করেছি, শক্তিশালী এমন একটি প্রতিবেশী রাষ্ট্র ছিল
যেই রাষ্ট্রটি এমন একটি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে, ওই সরকারকে সরানো খুব কঠিন ছিল। ফলশ্রুতিতে দেশীয় এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টরসরা যারা একটু ইনভলভ হয়েছিল, ওই ইনভলভের জন্যই আমার মনে হয় ভারত আর কুলিয়ে উঠতে পারে নাই। এবং সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবেরও বিশেষ ভূমিকা। ওই আন্দোলনের শেষ পর্যায়ে আমরা দেখব বিএনপির বড় বড় নেতারা কিন্তু আসেনি, কিন্তু বিএনপির সমস্ত কর্মীরাই মাঠে নেমেছিল। বিশাল কর্মী বাহিনী। তারেক রহমান সাহেবের ইঙ্গিত না হলে কি এই অভ্যুত্থানের কর্মীরা নামতে পারে? নামতে পারতো না। ইঙ্গিত ছিল বিদায় জনতা পেয়েছে। জামাত ইসলাম, ইসলামিক সংগঠনগুলিরও সাপোর্টারদের পেয়েছে, যারই ফলে ছাত্ররা আন্দোলনটাকে সাকসেসফুল করতে পেরেছে। জি। আমার সংক্ষেপে আমি একটু শেষ করে দিচ্ছি, তারেক রহমানের আরও প্রয়োজন হচ্ছে কেন? এই পার্টিটি প্রকৃতপক্ষে বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে একটি বড় পার্টি। এই পার্টিটি প্রকৃতপক্ষে পারবে কীভাবে দেশে শান্তি স্থাপন করতে হয়, কীভাবে লিবারাল পলিটিক্যাল যেই আপনার ভার্চুগুলো আছে এইগুলোকে সাধারণত বাস্তবায়ন করতে হয়। আরেকটা দিক হচ্ছে, আর সব বড় দিকটা হচ্ছে বিএনপিকে সাথে সাথে এমন কিছু রোল পালন করতে হবে যেখানে একটি মাত্র শক্তিশালী পার্টি যদি থাকে গণতন্ত্র হয় না, ওইখানে স্বৈরতন্ত্র হয়। একটি অপোজিশন পলিটিক্যাল পার্টি থাকতে হবে, মাস্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে অপোজিশন পলিটিক্যাল পার্টি যে মাস্ট। অপোজিশন, শক্তিশালী অপোজিশন পলিটিক্যাল পার্টি ছাড়া কখনো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সাকসেসফুল করতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন আঙ্গিকে চিন্তা ভাবনা করতে হবে। লিবারাল পলিটিক্যাল পার্টি হিসাবে বিএনপিকে অনেক করণীয় উদার হতে হবে এবং তার করণীয় কাজগুলো ওইভাবে করতে হবে। আর আমি একটা কথা বলতেছি, সেটি হলো তারেক রহমানের একটি সুবিধা কি? তারেক রহমানের বড় সুবিধা হচ্ছে জিয়াউর রহমান যেভাবে যে কোটি বছর দেশ শাসন করেছে, ওই পলিসিগুলো নিলেই কিন্তু হয়ে যায়। একটি বড় পলিসি হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতিকে সহজ পলিসি। জিয়াউর রহমান সাহেবের পলিসি কী হচ্ছে? সেটি সহজ। সেটি হচ্ছে আমার রিলেশনশিপ হবে অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন, নট অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন। আমার সাথে, ভারতের সাথে, বিশেষ ভারতকে আমি এখানে আনি, তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার সাথে তো আমার সাবঅর্ডিনেশন হবে না। কোঅর্ডিনেশন মিন্স ফ্রেন্ডলি রিলেশনশিপ, সাবঅর্ডিনেশন মিন্স তুমি আমার কে প্রভু, আমি তোমার দাস, এভাবে কখনো ফরেন রিলেশনশিপ হতে পারে না। তো ওই পলিসিগুলি তো তারেক রহমান সাহেব যদি গ্রহণ করে নেয় তাহলে আমার মনে অসুবিধা হবে না। তবে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসে এমন কিছু যদি করে ফেলায়, অর্থাৎ আবার যদি জনগণ জেনে ফেলে যে তুমি একটু ওর প্রতি দুর্বল হয়েছো, তাহলে এই জনগণ কিন্তু এমনভাবে খেপে উঠবে, এটাকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। আমার ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের এটাই জনগণ আসলে কোনোদিন মেনে কোনোদিন নেবে না, চলবে না। সেটা আমার মনে হয় বিএনপি সেটা মাথায় অবশ্যই রাখবে। আমরা শেষ করি। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারে আপনাকে অনেক ধন্যবাদ। জাহিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।